আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ দেশে আসবে আসবে এই আওয়াজে চারদিকে একটা ভজগট অবস্থা শুরু হয়েছে। এনসিপি কি করবে, জামাত কি করবে, তারপর ধরেন বিএনপি কি করবে, আওয়ামী লীগের লোকজনই কি করবে। আওয়ামী লীগ জামিন পাচ্ছে, আওয়ামী লীগের লোকজনকে জামিন দেওয়া হচ্ছে, এটা এখন মোটামুটি পরিষ্কার। এবং এই সরকার ডক্টর ইউনূসের তরিকায় চলবে না। ডক্টর ইউনূস যে সব ধরে জেলে রাখ, এই তরিকায় যাবে না, কারণ এই সরকার আসার পেছনেও আওয়ামী লীগের কিঞ্চিত হলেও আওয়ামী লীগের লোকজনের ভূমিকা আছে। তবে এনটি আওয়ামী লীগ ঘরানার যে বয়ান, যে এনটি আওয়ামী লীগ ঘরানার একটা ইন্টারেস্টিং বয়ান আপনাদের সামনে আমি একটু খুব বেশ কবিতা টবিতা দিয়ে একটা বয়ান আমার সামনে আছে এনটি আওয়ামী লীগ ঘরানার একটা পত্রিকার। আমি ইচ্ছা করে আপনাদেরকে এই পত্রিকার নামটা বলছি না, আপনারা একটু খেটে বের করে নেবেন। কেউ আবার নাম বলতেই মনে করবেন না যে আমার দেশ পত্রিকা। আমার দেশ তো ঘোষণা দিয়ে এনটি আওয়ামী লীগ ঘরানা, এটার মধ্যে আমি অন্যায় দেখি না, এটা কিন্তু ভালো। ধরেন বাংলাদেশে অনেকগুলো পত্রিকা, ইভেন লিডিং পত্রিকা যেগুলো, এগুলোও ওই ছদ্মবেশী কখনো এনটি আওয়ামী লীগ, ছদ্মবেশী কখনো এনটি বিএনপি। এর চেয়ে এই আমার দেশ যে স্ট্যান্ডটা নিয়েছে, এটা ঘোষণা দেয়া আসে এনটি আওয়ামী লীগ ঘরানার। বা যদি আপনারা মনে করেন এটাও বলতে চান যে স্বাধীনতা বিরোধী অথবা একটু প্রো ইসলামিক পলিটিক্যাল পার্টিজের সাথে তার যোগাযোগ, এটা তো প্রকাশ্য, এইটা ভালো। তো যাই হোক, আমার দেশের না, বলা হচ্ছে, দেখেন খবরে এনটি এনটি আওয়ামী লীগ বয়ানটা দেখেন যে আওয়ামী লীগ নামের বর্গীরা, আচ্ছা আরেকটু আগে থেকে পড়ি। কবিতা দিয়েছে পল্লীকবি জসীমউদ্দিনের, তুমি যাবে ভাই যাবে মোর সাথে, আমাদের ছোট গায়ে গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বায়ে মায়া মমতায় জড়াজড়ি করি। হ্যাঁ, নিমন্ত্রণ হেডলাইনও করেছে, আওয়ামী লীগকে নিমন্ত্রণ, আওয়ামী লীগকে আমন্ত্রণ। আচ্ছা, পল্লীকবি জসীমউদ্দিনের এই কবিতার মতন একটু বয়ানটা শুনেন, আপনারা একটু ধৈর্য ধরে শুনেন। যারা পড়ে ফেলেছেন পড়ে ফেলেছেন, তো আমি জানি যে খুব কম সংখ্যক আমাদের দর্শক এটা পড়েছেন। কবিতা, পল্লীকবি জসীমউদ্দিনের এই কবিতার মতন নিষিদ্ধ ছাত্রলীগ ও সাংগঠনিক কার্যক্রম নিষেধাজ্ঞায় থাকা আওয়ামী লীগকে দেশের রাজনীতিতে ফিরে আসার আমন্ত্রণ জানানো হচ্ছে। আমি কেন এটা পড়ছি সেটাও আমি আপনাদেরকে বলবো। আর আওয়ামী লীগ নামের বর্গীরা ফের দেশের রাজনীতিতে ফেরার আভাসে এনসিপি, জামাত তো বটেই, সারা দেশের সাধারণ মানুষ ও বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে নতুন করে আতঙ্ক শুরু হয়েছে। সারা দেশের সাধারণ মানুষ এবং বিএনপির তৃণমূল নাকি আতঙ্কিত, দুটোই ঢাহা মিথ্যা কথা। সারা দেশের সাধারণ মানুষের মধ্যে একটাই যে ভাই মারামারি কাটাকাটি চাই না, মিলেমিশে থাকো। আর বিএনপির তৃণমূল জানে যে বিএনপির তৃণমূলের একেবারে শেষ যেই সদস্যটা, সেটাও এখন আওয়ামী লীগের চেয়ে শক্তিশালী প্র্যাকটিক্যালি মাঠে। আচ্ছা, তো তারা আতঙ্ক শুরু হয়েছে যে আওয়ামী লীগের জুলুম নির্যাতন হামলা মামলা মাথায় নিয়ে দীর্ঘ 18 বছর বিপর্যয়কর জীবনযাপন করেছেন বিএনপি নেতাকর্মীরা। ক্ষমতায় আসার 1 মাস হতে না হতেই সেই ভয়ঙ্কর দানব রূপী আওয়ামী লীগকে রাজনীতিতে প্রত্যাবর্তনের চেষ্টায় তারা ভীত সন্ত্রস্ত, হিংস্র রাজনীতিতে অভ্যস্ত। আওয়ামী লীগ নেতাকর্মীদের যেভাবে জামিনে ছেড়ে দেওয়া হচ্ছে, তাতে অনেকের শঙ্কা ভারতের তাবেদার এই দলের নেতারা রাজনীতিতে ফিরতে পারলে বিএনপির প্রতি প্রতিশোধ পরায়ণ হয়ে উঠবে। জুলাই অভ্যুত্থানের পর বিএনপি নেতারাই ওইসব নেতাদের বিরুদ্ধে মামলা করেছেন। আওয়ামী লীগ নেতারা জামিনে বের হয়ে এলে এবং আওয়ামী লীগের রাজনীতি শুরু হলে তারা সর্বপ্রথম বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে প্রতিশোধ নেবে। আমি জানি না এই পত্রিকা কেন এই বিশ্লেষণে গেছে, তাদের মাথায় কি ধরেছে। বিষয়টা কি জানেন, এই নির্বাচনে যে কোনো পরিস্থিতিতেই হোক, আপনার আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে একটা ছোটখাটো লিয়াজু হওয়াতে দেশের এই নতুন ছবল দিয়ে ওঠা রাজনীতিবিদ যারা ওই 5 আগস্ট পরবর্তী সময়ে মব ভায়োলেন্স সহ, মানে যা ইচ্ছা তা করিব এটাকে আইন মনে করেছে, যে আমি হত্যা করিব, আমি খুন করিব, দখল করিব, এইটাই আইন, সেই অংশটা একদম আতঙ্কিত হয়ে উঠেছে। কারণ বিএনপি আওয়ামী লীগের মধ্যে একটা ভেতরে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। এখন এর আগের বাস্তবতা ঠিক যে বিএনপির লোকজন আওয়ামী লীগের উপর চড়াও ছিল সবচেয়ে বেশি, যত হামলা মামলা যত কিছু হয়েছে বিএনপির লোকজন 5 আগস্টের পরে আওয়ামী লীগের উপর করেছে। কিন্তু ওই যে জামাতের উত্থান, জামাত ক্ষমতায় চলে যেতে পারে, এই জায়গাটা বিএনপি এবং আওয়ামী লীগকে যে জায়গায় নিয়ে এসছে, এটা শুধু মানে হঠাৎ ঘটে যাওয়া কোনো ঘটনা না। এটা ওই ইলেকশনের আগের প্রেক্ষাপটে ভেতর 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 রন্ধে রন্ধে এটা বিনিশুতার মতো গাঁথা হয়েছে। আওয়ামী লীগ বিএনপি আসন ভিত্তিক তাদের তৃণমূলের মধ্যে যোগাযোগ হয়েছে, তাদের নেতৃবৃন্দের মধ্যে যোগাযোগ হয়েছে। ইভেন দো আমি বিশ্বাস করি
আওয়ামী লীগের কেন্দ্রীয় হাইকমান্ড যেটা দিল্লিতে অবস্থান করছে বা ইন্ডিয়াতে অবস্থান করছে, সেই হাইকমান্ডের সাথে বিএনপির দেশের ভেতরের হাইকমান্ডেরও যোগাযোগ হয়েছে, এটা আমার বিশ্বাস, আমার ধারণা। ফলে এই যে একটা এখন লিয়াজো তৈরি হয়েছে, এই লিয়াজোটা জামাত যত শক্তিশালী হবে, আওয়ামী লীগ বিএনপি বন্ধন তত অটুট হবে। এবং এই অটুটের কারণেই অদূর ভবিষ্যতে আওয়ামী লীগ বিএনপির উপরে চড়াও হওয়া বা বিএনপি আওয়ামী লীগের উপরে চড়াও হওয়া, এটার সম্ভাবনা কম। এবং এরই ধারাবাহিকতা হচ্ছে এই যে জামিনগুলো হওয়া। এবং দেখেন সারা দেশের যতগুলো অফিস খোলা হচ্ছে আওয়ামী লীগের, খুব বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বিএনপি চাইলে সেসব জায়গায় তুড়ি মেরে আওয়ামী লীগের এসব বন্ধ করে দিতে পারে। কোথাও কোথাও আওয়ামী লীগ বিএনপির সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং এ সে অফিসগুলো খুলছে, কোথাও কোথাও খুলে ফেললে পরে বিএনপি ওরা দেখেও না দেখার ভান করছে, মানে ওভারলোক করছে। ফলে আওয়ামী লীগ বিএনপির মধ্যে ওই বিরোধ বিদ্বেষ হওয়াটার এখন আসলে বাস্তবতা বাংলাদেশে নেই। বাংলাদেশের বাস্তবতা হচ্ছে জামাত কতটা আর অগ্রসর হচ্ছে, জামাত মোকাবেলায় আওয়ামী লীগ বিএনপি কি স্ট্র্যাটেজি নিচ্ছে। এবং এই কথা তো বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়ে গেছে যে আওয়ামী লীগ এবং বিএনপি এই দুই দলকে কোনোভাবে ভ্যানিশ করা যাবে না। ফলে দুই দলের মধ্যে হাইকমান্ড বুঝতে পেরেছে যে আমরা একে অন্যের প্রতি শক্তি ব্যয় করে আর লাভ নেই। এখন যেটা করার সেটা হচ্ছে যে এই এন্টি লিবারেশন অথবা ধর্মভিত্তিক অন্য যে দলগুলোর উত্থান ঘটছিল এবং নির্দিষ্ট একটা অংশের, সেটা নর্থদের যে হেফাজতুল ইসলাম, চরমোনাই পীর বা অন্য যারা আছে তা না, সেই প্রেক্ষাপটে এই যে আওয়ামী লীগকে আমন্ত্রণ জানানো হচ্ছে, এই শব্দটাই বোঝা যাচ্ছে যে এনটি আওয়ামী লীগ শিবিরে কাঁপনটা কেমন ধরেছে। একটু পোলাপানের ভাষায় বলি, খেলা জমে ক্ষীর। বাংলাদেশের রাজনীতিতে খেলা জমে ক্ষীর হয়ে গেছে। কিভাবে? তার একটা নমুনা দেখাই। নমুনাটা হলো, যখন নির্বাচন হয়, এমনকি নির্বাচন আগে বলেছিলাম যে যদি আমার ভাবির পোলারা এমপি হয়, ইলেকশন করে এবং তারা নির্বাচিত হয়, এমনকি জামাতিরা, শুধু ভাবির পোলারা না, জামাতিরাও যদি এমপি নির্বাচিত হয়, তারা দৌড়ের উপরে থাকবে। কথাটা সত্য হয়েছে কিনা? এত তাড়াতাড়ি সত্য হবে আমি জানতাম না। প্রথমত, আমার ভাবির পোলারা, দুষ্ট লোকেরা বলতেছে তারা ইদানিং এলাকায় গিয়ে বেজ্জতি শুধু হচ্ছে না, মায়েরও খাচ্ছে। এই এক সপ্তাহ হয় নাই, এক জুমা পার হয় নাই, ভাবির পোলারা দৌড়ের উপর আছে। আমি ভেবেছিলাম 2-3 মাস যাবে, তারপর দৌড়ানি খাবে, কেউ কেউ তাদের শাশুড়ির হাঙ্গা দেখাই দিবে, এটা আমি মনে করেছিলাম। কিন্তু এত তাড়াতাড়ি তারা দৌড়ানি খাবে এটা জানতাম না, বুঝতেই পারি নাই। তাহলে কি জিন্দা পীর শেখ ফরিদের কথা, এটা কি তাদের জন্য অভিশাপ হয়ে গেল? না, তাদের জন্য দোয়াও করি না, অভিশাপও করি দেই না, কারণ এগুলো সত্য হয়ে যাবে, এটাই স্বাভাবিক। এটা পরিস্থিতির কথা, সিস্টেমের কথা। একটা দেশে আপনি রাজনীতি করবেন, আপনি বিনা ভোটের নির্বাচিত হয়ে আসবেন, তারপরেও শুক্র 8 দিনের নেতা, সর্বোচ্চ 36 দিনের নেতা, আপনি যা ইচ্ছা তাই করবেন, বাংলাদেশের জনগণ মেনে নিবে, তার বিরোধী দলেরা মেনে নিবে, স্থানীয় লোকেরা মেনে নিবে, আশা করেন কেন? হ্যাঁ, যদি সত্যি আপনার গণভিত্তি থাকে, জনভিত্তি থাকে, আপনাকে ভোট দেয়, সেখানে আপনি থাকতে পারবেন, সেখানে আপনার কিছু হবে না, কেউ করার সাহসও পাবে না, কারণ জানে তো আপনি ভোট পান নাই। আমার ভাবির পোলা যে 6 জন এমপি হয়েছে, এদের কে ভোট দিছে? কেউ ভোট দেয় নাই, এগুলো পাশ করে আনছে। অনেকটা বিএনপিও অনুরোধে ঢেকে গিলে মানুষ, বিএনপিও অনুরোধে মানে আবর্জনা গিলেছে, উপায় ছিল না। বিএনপির এক নেতা তো বলেই দিয়েছে যে যদি তারা ইলেকশনের গণভোটের কথা না মানতো, মানে গণরিয়া ভোটের কথা, তাহলে তাদের মেনে নিত না, তাহলে নির্বাচন করতে দিত না, তাই তারা মানতে বাধ্য হয়েছে। এটা তো মানুষ বুঝে, এগুলো তো মানুষ বুঝে।
জি, যেটা বলছিলাম যে আমি দুঃখিত, একটা খুব জরুরি কল ছিল, রিসিভ করতে হয়েছে। আ তো আমার ভাবির পোলারা এইভাবে দৌড়ানি খাবে এটাই স্বাভাবিক। যে ভাবির পোলা তার শ্বশুরেরে বিচারপতি নাকি কি যেন বানাইছে, পারলে ৪র্থ আসমানে পাঠায় দিত, বেহেশতে পাঠায় দিত। বেহেশতের টিকিট তো তারা বেচেই, আরো কিছু বানাইতো। এর যে কি পরিণতি হবে সেটা আপনারা দেখতে পারবেন। খুব শীঘ্রই দেখতে পারবেন। যে প্রসঙ্গ, যে শিরোনামটা দিয়েছি যে আমার ভাবির পোলারা হচ্ছে দৌড়ের উপর আর ইউনূসের বিরুদ্ধে মামলা। ইউনূসের বিরুদ্ধে এই সরকার শুধু একটা মামলা নেবে, একটা। একটা মামলা করার পরে দেখবেন মামলার হিড়িক পড়ে যাবে। পাইকারি মামলা হবে। এই আদম ব্যাপারী ইউনূস, এই সুদখোর ইউনূস, এই বিদেশি চর ইউনূস, এই বাটপার ইউনূস, এই দেশদ্রোহী ইউনূস, এই মব সন্ত্রাসের জনক ইউনূস। একটা মামলা শুধু বিএনপির সরকার শুধু করার সুযোগ দেয়। মানে আদালত শুধু একটা মামলা গ্রহণ করবে, হাজার হাজার মামলা হবে। কমসে কম ১,০০০ মামলা হবে, আপনি লিখে রাখেন। আর আমরা তো গণ আদালত গঠন করবই। আমরা যারা সাধারণ মানুষ, আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষের এবং যারা সাধারণ নাগরিক, এই দেশের অর্থনীতি ধ্বংসের জন্যে, এই দেশের রাজনীতি ধ্বংসের জন্যে, এই দেশের গণতন্ত্র ধ্বংসের জন্যে, এই দেশের ৭২ সংবিধানের ছুরি চালানোর জন্যে, মব ভায়োলেন্সের জন্য আমরা ইউনূসের বিরুদ্ধে গণ আদালত গঠন করব। এই ইউনূস গ্যাং না শুধু, এই ইউনূস গ্যাংয়ের সকলেই উপদেষ্টা সহ, এই তথাকথিত উপদেষ্টা এবং তাদের চেলাবেলা এবং জামাতের আমির সহ এদের বিরুদ্ধে আমরা, এই জুলাই সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা গণ আদালত গঠন করব। এটা করবই। এদের শুধু সাধারণ আদালতে বিচার না, গণ আদালতে করতে হবে। কারণ এরা শুধু দেশের ক্ষতি করে নাই, রাজনীতির ক্ষতি করে নাই। এরা যদি শুধুমাত্র আওয়ামী লীগ সরকারের পতন ঘটাইতো, আমাদের কোনো বক্তব্য ছিল না। কারণ আপনি সরকার পতন আন্দোলন করতেই পারেন, আপনার সরকার পছন্দ নাও হইতে পারে, কিন্তু আপনি যখন বন্দর দিয়ে দিবেন, কতবার বাটপার দেখেন, ৪৫,০০০ কোটি টাকা বকেয়া রেখে গেছে। বুঝতে পারছেন তো? একে তো আমরা ছাড়তে পারি না। যদি এই সরকার আন্দোলন মামলা করার সুযোগ না দেয়, অলরেডি কমরেড সামাদ ভাইয়ের সাথে আমি মেসেজ করেছি, কমরেড সামাদ ভাই খুব সম্ভবত মামলা করবে, বা আরো যারা যারা আছেন মুক্তিযুদ্ধের পক্ষে তারা মামলা করবেন। অনেকেই ২-৩ জনের সাথে আমার কথা হয়েছে, তারা মামলা করবেন। আমি নিজেও মামলা করব এই ইউনূস শাহের বিরুদ্ধে, এই উপদেষ্টাদের বিরুদ্ধে, রেজওয়ানাদের বিরুদ্ধে, ফরিদ আক্তার, এই ফ্রড মাজাহার, এগুলো কিন্তু আসামি। ফ্রড মাজাহার, জামাতের আমির, দৃক শহীদুল, মানে ওই যে জাতীয় পুরস্কার নিতেন না, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, কখনো যৌথভাবে প্রথম হইতো, যৌথভাবে দ্বিতীয় হইতো, যৌথ তৃতীয় হইতো। যৌথ ১ নম্বর আসামি কারাগারে শোনেন, দৃক শহীদুল, আনু মোহাম্মদাবাদ যাবে না বাদ, রেহনুমাও যাবে না বাদ, এই চিঙ্কুবামদেরও বাদ দেওয়া যাবে না। চিঙ্কুবাম প্রত্যেকটা এই জুলাই মব সন্ত্রাসের জনকেরা, প্রত্যেকটার ফাঁসি হওয়া উচিত এই দেশে, প্রত্যেকটাকে। এরাও আসামি। ফ্রড মাজাহার, দৃক শহীদুল, জামাতের আমির, ইউনূস, এগুলো হলো ১ নম্বর আসামি, মানে যৌথভাবে ১ নম্বর আসামি এরা। তারপরে তারা ২, ৩, ৪, ৫ এভাবে যাবে এবং হবে এই দেশে বিচার হবে। কিন্তু বিদেশি পাসপোর্ট নিয়ে কতদিন পালায় থাকবে? এই বাংলার জমিনে বিচার হবে, বিচার হবে, বিচার করতেই হবে আমাদের দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, মুক্তিযুদ্ধের স্বার্থে, মুক্তিযুদ্ধের চেতনার স্বার্থে, ৭২ সংবিধানের স্বার্থে। এদের এই সমস্ত সন্ত্রাসীদের বিচার করতে হবে। এই জুলাই সন্ত্রাসীদের যদি আপনি বিচার না করেন, আপনি দেখেন সাক্ষী আপনার দরকার নাই বাইরে থেকে আনার, আপনি শুধু প্রেসিডেন্ট নিজে সাক্ষী। এমন না যে তিনি পদত্যাগ করেছেন বা তাকে সরিয়ে দেওয়া হয়েছে, নতুন প্রেসিডেন্ট এসেছে তারপরে তিনি বলেছেন, আগে বলেছেন। শেখ হাসিনা যেমন তার সরকার পতনের আগেই তিনি বলেছিলেন যে একটি দেশ, সাদা চামড়ার কিছু মানুষ আমার কাছে বন্দর চেয়েছে, একটা দেশ করতে চেয়েছে, ঘাঁটি চেয়েছে, আমি তা দেইনি। এটা যদি আগে না বলতো, পরে বললে আমরা বিশ্বাস করতাম, আমিও করতাম না। তো প্রেসিডেন্ট থাকাকালীন বলেছে যে তাকে কিভাবে গৃহবন্দী করা হয়েছে। প্রেসিডেন্টের অবস্থান নিয়ে বিতর্ক আছে, তিনি গাদ্দারি করেছেন কিনা আওয়ামী লীগের সাথে, দেশের সাথে, সেটা আলাদা বিতর্ক। কিন্তু একটা হেড অফ দ্য স্টেটকে এরা বন্দী করে রেখেছিল, এরা বন্দী করে রেখেছে। তার জন্য এদের প্রত্যেকের ফাঁসি হবে। আপনি ঠেকাইতে পারবেন না, কোনো আইনই পারবেন না। পুরো সরাসরি রাষ্ট্রদ্রোহ অপরাধ। আর সাক্ষীকে খোদ প্রেসিডেন্ট, সাক্ষীর দরকার নাই, আর কোনো সাক্ষীর দরকার নাই। আর একটা তথ্য দেয় আপনাদের, আইন অনুযায়ী আপনি প্রেসিডেন্টকে জেরা করতে পারবেন না। তার যা সাক্ষী দেবে তিনি যা বলবেন তাই রাইট।
আর তিনি চাইলে এখন অনেক কিছু করতে পারেন, কিন্তু যেহেতু একটা মিল্কি জুলকি সরকার অলিখিতভাবে আছে, হয়তো জামাতের বিরুদ্ধে যাইতে পারবে না, বিএনপি এই দায় এড়াইতে পারবে না, এই জুলাই সন্ত্রাসের দায় বিএনপি এড়াইতে পারবে না। ভাই কেমন আছেন? শুধু ইউনূস কি এখনো বাংলাদেশে? সম্ভবত শুনেছি বাংলাদেশে আছে, এখনো শালা পালায় নাই। মামলা করতে হবে, যাইতে দেওয়া যাবে না। ইউনূস সহ সকল অপরাধীদের বিচার দিতে হবে। জি, অবশ্যই বিচার করতে হবে। মুক্তিযুদ্ধের পক্ষের সরকার আবার কবে আসবে? আসবে তো অবশ্যই। কবে আসবে সেটা বলতে পারবো না তো ভাই। উপমহাদেশ থেকে ধর্মীয় মৌলবাদ বিস্ফোরক কোনোদিন দূর হবে? এটা আমরা কি আসে? হ্যাঁ, পারবে যদি বাংলাদেশের যারা রাজনৈতিক নেতা, এই দেশের বুদ্ধিজীবী তারা সচেতন হন, সাংবাদিকেরা তাহলে। কিন্তু একই সাথে যখন বুদ্ধিজীবীরা মৌলবাদী হয়ে যায়, একই সাথে যখন রাজনীতিবিদেরা মৌলবাদী হয়ে যায়, একই সাথে যখন এই দেশের বুদ্ধিজীবীরা সরাসরি জঙ্গিবাদের সমর্থন করে, তখন তো আপনি মৌলবাদ ছড়াতে পারবেন না। ওই যে যারা কেউ আবার দেখি শুধুমাত্র ওই শেখ হাসিনার দোষ দেখেন, এটা আবার ২ লাইন একটু বেশি বোঝেন। হ্যাঁ, শেখ হাসিনার ত্রুটি আছে, বিচ্যুতি আছে, কোনো সন্দেহ নেই। মৌলবাদ উত্থানে তার সরকারেরও ভূমিকা আছে। কিন্তু আরো যারা আছে, আপনার এই দেশের মৌলবাদ উত্থানে সাংবাদিকের ভূমিকা নাই? এই দেশে মৌলবাদ উত্থানে বাংলাদেশের বুদ্ধিজীবীরা দায় এড়াতে পারবে? এই দেশের মৌলবাদ উত্থানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা দায় এড়াতে পারবে? একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক স্পষ্টই বলে দিয়েছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে হার মাদ্রাসা বানিয়ে ফেলা হয়েছে। কেন তখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা এই বিষয় নিয়ে গবেষণা করেনি? কেন তারা এইভাবে প্রতিবাদ করেনি? বরং আমরা কি দেখলাম, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা এই মৌলবাদীদের পক্ষ নিয়েছে। তাদের তখন জঙ্গিদের জন্য, হিজবুত্তিদের জন্য তাদের আসমান কেঁপে যেত। এখন এই দেশে একটা স্পিকার গায়েব, কোনো কথা নাই। এদেশের এমপিদের ৮৪-৮৫ বছর বয়স্ক এমপিকে জেলে মেরে ফেলা হয়, কথা নাই। ৮৪-৮৫-৮৬ বছরের এমপি মন্ত্রীরা জেলে আছে, এখন মানবাধিকার নিয়ে কারো কোনো উদ্বেগ নাই, কোনো দেশেরও নাই। যত গণতান্ত্রিক অধিকার চায়, যত ভোট চায়, যত বাকস্বাধীনতা, সব আওয়ামী লীগ আসতেছে, আর কখনো কারো দরকার পড়ে না। তাছাড়া আর দরকার হয় না। তার মানে কি? দাল মে কুছ কালা হ্যায়। আপনি দেখেন এই দেশের যত মৌলবাদী প্রতিষ্ঠান, বিএনপির নেতা এবং বর্তমান মন্ত্রী কি বললো শিক্ষামন্ত্রী, যে তারা আলিয়া মাদ্রাসা সকল সুবিধা দিয়েছে, কিভাবে দেশে আসবে না আসবে, কিভাবে তারা মাদ্রাসা থেকে বিশ্ববিদ্যালয়ে ঢুকবে, তারা সুবিধা দিয়েছে বলেছে। এহসানুল মিলন বলেছে, তার ভিডিওগুলো দেখেন, তার নির্বাচনী ভিডিওগুলো দেখেন, সে কি বলেছে। শুধু আওয়ামী লীগের দোষ দিলে তো, আওয়ামী লীগ তো দায়ী, আমরা তো অস্বীকার করতেছি না, কিন্তু শুধু তাকেই কেন দায়ী করেন? এই দেশে মৌলবাদ প্রতিষ্ঠায় খালেদা জিয়ার দায় নাই, এই দেশে মৌলবাদ প্রতিষ্ঠায় জিয়ার দায় নাই, এই দেশে মৌলবাদ প্রতিষ্ঠা এরশাদের দায় নাই, এই দেশে মৌলবাদ প্রতিষ্ঠায় জাতীয় পার্টির দায় নাই, এই দেশে মৌলবাদ প্রতিষ্ঠায় এই দেশের বুদ্ধিজীবী সাংবাদিকদের দায় নাই? অস্বীকার করতে পারবেন? এমনকি বামপন্থীদেরও দায় আছে, এই বদমাইশগুলোর। সিংহ বামদের দায় নাই এই দেশে মৌলবাদ প্রতিষ্ঠার জন্য? অবশ্যই দায় আছে। শুধু শেখ হাসিনা ঘাড়ে চাপাই দিবেন সব দোষ নন্দ ঘোষ, অতনালিয়া দেশের না। আমরাও কিছু বুঝি। আমরা শুধু সুজি খাই না, ভাতও খাই, ফিডার খাই না, এখন ভাত খাই। হ্যাঁ, কি মাসুদ ভাইয়া, মানে হান্নান মাসুদ দৌড়ের উপরে আছে, দৌড়ের উপরে। হ্যাঁ, অবশ্যই সুদখোরের বিচার হবে। পালিয়ে গেছে কিনা জানি না, তো পালায় তো যাবেই। মামলার কথা শুনতেছে না, যে কোনো সময় পালায় যেতে পারে। যদি মামলা দেওয়া শুরু হয়, দেখবেন সে পালিয়ে যাবে, কারণ সে তো জানে তার জেল হবে, ফাঁসি হবে। কারণ ডক্টর ইউনূসের বাঁচার কোনো সুযোগই নেই। জুলাই জঙ্গিদের ফাঁসির রশি থেকে বাঁচার কোনো উপায়ই নেই। অলরেডি দেখেন, ওই যে সিংকুব বামে আজম ফ্রড মাজাহার, এখন সে বলতেছে যে 50 বছর ইউনূস পিছিয়ে দিয়ে গেছে। এই শালা চিঙ্কু বামেরা, এই কথাটা তো আমি শেখপুরেতে বলেছিলাম। আমি বলেছিলাম 20 বছর পিছিয়ে দিয়েছে। আমার কত গালাগালি করলি তোরা, এই সিংহ, এই ফ্রড মাজাহারের চেলারা পেলারা আমার গালাগালি করেছে। আমি বলেছিলাম ডক্টর ইউনূস বাংলাদেশকে 20 বছর পিছিয়ে দিয়েছে, এর জন্য এই ফ্রড মাজাহারের চেলারা আমার গালাগালি করেছে। শেখ হাসিনার দালাল, নরেন্দ্র মোদী দালাল, বিজেপির দালাল, কত কথা। এখন তোদের আব্বা ফ্রড মাজাহার, সে বলতো 50 বছর পিছিয়ে দিয়েছে ডক্টর ইউনূস। এই ফ্রড মাজাহারের বউ আবার ডক্টর ইউনূসের অপদেষ্টা ছিল, ফরিদ আক্তার। এলো আর এক বদমাইশ, এই ফ্রড মাজাহার। এই ফ্রড মাজাহার তো সেই ফ্রড মাজাহার যে বলেছিল যে জামাতের সমালোচনা করে ফ্যাসিজম। এলো বুদ্ধিজীবী। আমরা কবিতা লিখলেই সেগুলো ইসলাম বিরোধী হয়ে যায়। আর সরাসরি খোয়াবনামার মধ্যে কি লিখছে, নাকি কি যেন কবিতার বইতার, ওইটা পড়েন, কি লিখছে দেখেন। ওইখানে খাদিজাকে নিয়ে কি কবিতা লিখছে, মোহাম্মদকে নিয়ে আল্লাহকে নিয়ে কি কবিতা লিখছে, ফ্রড মাজার পড়েন।
ওই যে আরেকটা আছে না এখন সারা জীবন জামাতের সমালোচনা করেছে, ওই যে মুখ বেঁকা একটা মুফতি কি যেন নাম ওর ভুলে গেছি, যেটা এখন জামাতের দালালি করা শুরু করেছে। কি উমামা না সুমামা, উমামা নাকি আলী হোসেন উমামা নাকি সুমামা, একটা আছে না বদমাইশ। ওই বদমাইশটা বলেছিল এই এদের ব্যাপারে কি বলেছিল পড়ে আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখে নিয়েন। আমাদের বাংলাদেশের মানুষ মানে এদের মেধা, এদের বুদ্ধি, অনেকেই ভদ্রভাবে বলে যে গোল্ড ফিশ মেমোরি, আরে তাও নাই, এখন গোল্ড ফিশের মেমোরিও নেই। আর আমির হারামজাদা কি বলেছে শুনেছেন তো? আমির হারামজাদা বলেছে ওর আব্বা গোলাম আজম পাখিদের সবচেয়ে বড় গোলাম, নামেও যেমন কামেও তেমন বড় গোলাম, সব শয়তানের আব্বা এই গোলাম আজম। এই গোলাম আজম নাকি সৌদি আরবের বাচ্চাদের মিডল ইস্টে গিয়ে আর অন্যান্য যারা আমির উমরা ছিল এদের নাকি বুঝাইছে যে বাংলাদেশকে যেন স্বীকৃতি দেয়। এইরকম কত বড় মিথ্যুক ধোঁকাবাজ হইতে পারে জামাত, এটা হলো তার সর্বশেষ নজির না, আরো নজির আসবে সামনে। এগুলো হলো নজির। এদের বেহায়ার, এদের ন্যূনতম লজ্জা নাই এদের। মানে এরা নামে মুফতি মৌলবী, মানে এরকম মিথ্যা কথা, মানে মিথ্যা কথা আমি বারবার যে বলি, মিথ্যা কথা না বলে আপনি জামাত হইতে পারবেন না। তার তার আরেকটা প্রমাণ হলো যে মুফতি আমির হারামজাদা, যে এখন ওই যে বাইপাস করে এমপি হয়েছে, জামাতের এমপি, তার সর্বশেষ কথায় যে সেটা নাকি গোলাম আজম নাকি চাইছে বাংলাদেশকে যেন স্বীকৃতি দেয়। কত বড় পদ! এদের নামে মামলা হয় না এই মিথ্যা কথা বলার জন্য? এদের তো মিথ্যা কথা বলার জন্য তৈরি করা হয়েছে, কারণ মিথ্যুক না হলে তো আপনি জামাত দিতে পারবেন না। এটা বারবার আমি বলি, প্রমাণ পেয়ে গেছেন তো। সারা পৃথিবী জানে যে গোলাম আজম বারবার বলেছে যাতে বাংলাদেশকে স্বীকৃতি না দেয়, আর এই আমির হারামজাদা বলতেছে গোলাম আজম নাকি বলছে বাংলাদেশকে স্বীকৃতি দিতে। ওর জুতা পেটা করা দরকার, ওর নামে জেলে পড়া দরকার এই বদমাইশকে। এটা আপনার মনে হইতে পারে সবচেয়ে বেশি দায় শেখ হাসিনার, এই যে আপনি যে লেখছেন বাবলুদ্দে, এটা আপনার মনে হইতে পারে, কারণ ন্যারেটিভ তো একটা ব্যাপার। সবচেয়ে বেশি দায় তার, আপনার কাছে মনে হইতে পারে। বাংলাদেশে বিসমিল্লাহির রহমানির রহিম সংসদে সংবিধানে কে লাগাইছে? রাষ্ট্রধর্ম ইসলাম কে বানাইছে? শেখ হাসিনা বানাইছে? শেখ হাসিনা বানাইছে না সে বঙ্গবন্ধু এটা রাখছিল? আপনি এটা দায় দিলেন। অনুমান করে কথা বললে তো হবে না। বামপন্থীরা জঙ্গিবাদীদের পক্ষ নেয় নাই জুলাই সন্ত্রাসের আমলে? আপনি শেখ হাসিনার দায় দিলেন। আমি তো বলছি তার ত্রুটি আছে, আওয়ামী লীগ সরকারের ত্রুটি আছে, ভুল আছে। তার দায় আপনি সবচেয়ে বেশি দায় কেন দিবেন শেখ হাসিনাকে? আর কারো দায় নাই? তার বাসী দায় কেন হবে? কোন যুক্তিতে? তারা কি আর যারা আছে তাদের বিরুদ্ধে বলেন, এগুলো বলেন, তাদের বিরুদ্ধে তো কথা বলেন না। এটা সঠিক না। ছোট করেছে না, ছোট করছি আর কি একটু। আনু বিহারী ফ্রড মাজারকে দেখা যায় না কেন? এরা দেখা যাবে আর কয়েক ইদানিং একটু একটু করে আসছে আর ইন্দুরের গাথা থেকে বেরোইছে, গর্ত থেকে বেরোয় কিছু বলা শুরু করছে। পরে দয় উপদেষ্টা মনে হলে কতজন দেশ ত্যাগ করছে? অর্ধেকের বেশি চলে গেছে, অর্ধেকের বেশি উপদেষ্টা মনে চলে গেছে। কাতার ভেঙে গেছে শুনলাম। ভালোবাসা প্রিয় কমরেড, জি ভালোবাসা আপনাকে। হ্যাঁ আর পালাবি তো, না পালায় তো উপায় নাই। মামলা হবে, এই মামলা করতে হবে, এদেরকে ঝুলাইতে হবে আইন অনুযায়ী। আর এদের বিরুদ্ধে আমরা বললাম তো আমরা গণ আদালত গঠন করব, সেই গণ আদালতেও এদের বিচার হবে। এমনিতেই ছেড়ে দিব না। ও যদি মারা যায় আদম ব্যাপার ইউনুস, আর মরণোত্তর বিচার করা হবে এই বাংলাদেশে, ছাড় দেওয়া হবে না কাউকে। এদের যদি ছাড় দেওয়া হয় তাহলে বাংলাদেশের অর্থনীতি যে ধস, বাংলাদেশের গণতন্ত্রের যে ধস নামিয়ে দিয়ে গিয়েছে, বাংলাদেশের যে রাজনৈতিক ন্যূনতম সহনশীলতা ছিল সেটা ধ্বংস করে দিয়ে গেছে। এই ইউনুস 17 মাসে, এই যে যিনি লিখেছেন শেখ হাসিনা, এই 17 মাসে ইউনুস যে মৌলবাদী রাজনীতির স্প্রেড করিয়েছে, মৌলবাদী রাজনীতিকে ছড়িয়ে দিয়েছে সারা দেশে, তাই 50 বছরও ঘটে নেই, এই 17 মাসে যা ঘটেছে। এর জন্য তার দায়ভার নিতে হবে। এই জুলাই সন্ত্রাসীদের কারা আশ্রয় দিয়েছে? কারা কারা জুলাই সন্ত্রাসীদের রাস্তায় নামিয়েছে আমরা জানি। সময় হোক, সবগুলো বিচার হবে এবং অবশ্যই বিচার হতে হবে। কারণ যারা আমাদের দেশের বিরুদ্ধে কথা বলেছে, দেশের বিরুদ্ধে কাজ করেছে, সংবিধানের বিরুদ্ধে কথা বলেছে, তাদের আমরা ছাড়বো না। আর আমার ভাবির পোলারা, সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমার ভাবির পোলারা খুব আশা করেছিল, তারপরে বিএনপির খালাতো ভাই জামাত শিবির আশা করে বসেছিল যে তাদের ডেপুটি স্পিকার দেবে স্পিকার, ঠন ঠনা ঠন ঠন সব বিএনপি নিয়ে নিয়েছে। এটাই স্বাভাবিক, কারণ বিএনপি কোন রকম শুধু 12 তারিখটা পার করেছে। তাদের
12 তারিখ থেকে 13 তারিখ থেকে এটা থাকবে না, ওটা আমি আগেও জানতাম, আমি বলেছি। এটাই স্বাভাবিক, কারণ এই সমস্ত 36 দিনের রাজনীতিবিদ বা ওই 1 সপ্তাহের রাজনীতিবিদ তাদেরকে এসে তারা স্পিকার বানাই দিবে, ডেপুটি স্পিকার বানাই দিবে, আর জামাত থেকে ডেপুটি স্পিকার দিবে, এত পাগল তো হয় নাই, বিএনপি তো এত পাগল হয় নাই। বরং ওই রজার খলিলকে বাধ্য হয়েছে, অনেকটা রজার খলিলকে ঘাড়ে পাড়া দিয়ে, বিএনপির ঘাড়ে পাড়া দিয়ে তাকে পররাষ্ট্রমন্ত্রী করতে বাধ্য হয়েছে। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয়, আর 2 মিনিট বলে শেষ করি, যে তারেক রহমান নাকি প্রধানমন্ত্রী, আমাদের নয়া প্রধানমন্ত্রী নাকি, যাকে আমি নাম দিয়েছি মুসলেকা প্রধানমন্ত্রী, তিনি মুসলেকা দিয়ে চলে গিয়েছিলেন লন্ডনে, আবার মুসলেকা দিয়েই বাংলাদেশে আসছেন। আর যারা আমাদের বলেন আমরা পালায় থাকি, আত্মগোপনে থাকি, শেখ হাসিনা পালাই গেছে, আওয়ামী লীগ পালাই গেছে, ওবায়দুল কাদের পালাই গেছে, হাসান মাহমুদ পালাই গেছে, অমক এমপি নওফেল সাহেব পালাই গেছে, অমক পালাই গেছে, তমক পালাই গেছে, মির্জা আজম পালাই গেছে, এগুলো বলেন না? তো আপনাদের 17 বছর আপনাদের নেতা কোথায় ছিল? 17 মাস থেকে, আর 17 মাসের মধ্যে দেখেন না আওয়ামী লীগ আসে কি আসে না, এত ব্যস্ত হয়েছেন না। তারেক রহমান 17 বছর কোথায় ছিল? সে তো মুসলেখা দিয়ে গিয়েছিল। তো মুসলেখা দিয়ে যাওয়া আসার পরে যদি প্রধানমন্ত্রী হইতে পারে, তো বাংলাদেশে অনেকে অনেক কিছু হইতে পারবে। চিন্তা করেন না তো, তারেক রহমান যেহেতু প্রধানমন্ত্রী হয়েছে, সজীব ওয়াজেদ জয় একদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, এটাও নিশ্চিত থাকেন। আবার বলতেছি, তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরে সজীব ওয়াজেদ জয়ের প্রধানমন্ত্রী হওয়ার পথ খুলে দিয়েছে, নিশ্চিত। আজ হোক কাল হোক সজীব ওয়াজেদ জয় বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, কোনো সন্দেহ নেই, আপনি ঠেকাইতে পারবেন না। তারেক রহমানের মধ্যে দিয়ে সেটা প্রতিষ্ঠিত হয়ে গেছে এবং এটা ঘটবে এই দেশে। ডক্টর ইউনূসকে বিচার আওতায় আনতে হবে। এই সরকার বিচার করবে কিনা আমরা জানি না, কিন্তু আমরা গণ আদালত গঠন করব। আমরা আদালতেও যাব, জনগণের কাছে যাব গণ আদালত গঠন করতে, সেই সাথে আদালতেও যাব। যদি আদালতে মামলা না নেয়, বিএনপি সরকার করতে না দেয়, তাহলে আমরা গণ আদালতে যাব। অবশ্যই আমরা এর বিচার আমরা সহজে ছেড়ে দেব না। এই জুলাই সন্ত্রাসীদের আর এই মহামবের জনক, এই মব সন্ত্রাসের জনক ইউনূসকে আমরা এত সহজে ছেড়ে দেব না। জি, নমস্কার স্যার, কেমন আছেন? ভালো আছি, নমস্কার। কি মাসুদের, আর আমার ভাবির পোলা তো দৌড়ের উপরে থাকবেই। হ্যাঁ, ভালোবাসা প্রিয় কমরেড, ভালোবাসা আপনাকে, ভালোবাসি কমরেড। হ্যাঁ, ধন্যবাদ খালেদ রেজা দাদা, শুভ সময়, ধন্যবাদ। আপনার সাথে দেখা না করা পর্যন্ত বেঁচে থাকতে চাই, ধন্যবাদ খালেদ রেজা। হয়তো দেখা হবে, আশা করতেছি। ফরিদ ভাই আসসালামু আলাইকুম, রোজা রাখেন নাকি? হ্যাঁ, হ্যাঁ, নিজ দেশে আসেননি, তাকে আনা হয়েছে, তিনি দেশে, হ্যাঁ সেটাই তো বলতেছি। ওই যে বললাম, মুসলেকা প্রধানমন্ত্রী, শেখ হাসিনা ভারতে থাকা নেতা, তিনি নির্দেশ দিয়েছেন তিনি এ বিষয়ে কিছু বলবেন। শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন, এটা আমি শুনেছি, কতটুকু সত্য আমি জানি না। পত্রিকা পড়লাম, কলকাতার কিছু পত্রিকায়, বাংলাদেশের কিছু পত্রিকা আসছে যে তিনি নির্দেশ দিয়েছেন, আমি জানি না এটা কতটুকু সত্য। তবে আমার ধারণা যারা লুটেরা তারা আসবে না, যারা লুটেরা, লুটপাট করেছে, যাদের মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব আছে, যারা আওয়ামী লীগের আদর্শের ব্যাপারে দ্বিধাদ্বন্দ্বে আছে, মানে যারা শুধু ব্যবসার জন্য এবং ক্ষমতার জন্য আওয়ামী লীগ করেন, তারা আসবেন না। যারা ত্যাগী নেতা, জননেত্রী শেখ হাসিনা নির্দেশ দিলে অবশ্যই তারা চলে আসবেন, কোনো সন্দেহ নেই। আর চলে আসার পরে এই বাংলাদেশের রাজনীতির মাঠ ভিন্ন রকম, রাজনীতির মাঠে ভিন্ন রকম খেলা শুরু হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। এই দেশের তৃণমূল বাংলাদেশ আওয়ামী লীগকে ধরে রেখেছে এবং ধরে রাখবে, কোনো সন্দেহ নেই। ঠিকই বলেছেন, সে নিজে আসেনি, যে তু আয়া নেই তুজকো লায়া গয়া, বিষয়টা এরকম। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা বর্তমান সরকার খুব একটা ভালো হবে না, কারণ তাদের মন্ত্রিসভা আপনারা দেখেছেন, এবং তাদের কোনো লক্ষ্যই নেই, শুধু ক্ষমতায় যাওয়ার লক্ষ্য। অর্থনীতি নিয়ে তাদের কোনো মিশন ভিশন আমরা কোনো কিছু পাই নাই, তাদের কোনো বক্তব্যই আমরা জানি না। সুতরাং বোঝাই যাচ্ছে তাদের কোনো পরিকল্পনা নেই অর্থনীতি নিয়ে, তারা কি করবে। আর ভারতের সাথে তো আপনি পাঙ্গা নিয়ে বাংলাদেশের অর্থনীতি চাঙ্গা করতে পারবেন না, সুযোগই নাই, ধ্বংস হয়ে যাবে বাংলাদেশের অর্থনীতি। ভালো থাকবেন সবাই। 7টা থেকে আমার লাইভ শুরু হবে, 7টায় থাকবো ফজলুর বাড়ি খবর, ফজলুর বাড়ি ভাইয়ের সাথে। তারপরে 8টায় থাকবো প্রবাস দর্পণ, 9টায় আমজনতা, 10টায় 10টায় বিপুল টক, এবং 11টায় আমাদের সেই কাশেম চাচার ভাতিজা চ্যানেল 16-এ থাকবো ইসমাইল ভাইয়ের সাথে। জি, আমার প্রশ্ন উত্তর পাইতেছি না, বুঝলাম না কি প্রশ্ন করেছেন। কি রঞ্জন কান্ত, কি প্রশ্ন করেছেন? রঞ্জন কান্ত কি লিখেছেন দেখি, রঞ্জন কান্ত কি লিখেছেন?
হ্যাঁ, রঞ্জন কি লিখেছেন? আরেকবার লেখেন দেখি, আপনার লেখা তো পাইতেছি না। আপনি শুধু লিখেছেন, আপনার সব লাইভ দেখি ধন্যবাদ। লিগাসি অফ 17 জি ধন্যবাদ। ফরিদ ভাই আমার উত্তর পাইনি। কি? কাঞ্জনি কান্ত, কি প্রশ্ন ভাই আপনার? বুঝি নাই। আপনার কি প্রশ্ন? তিনি লিখেছেন ফরিদ ভাই উপদেষ্টামণ্ডলী কতজন? আমি শুনেছি যে অর্ধেকের বেশি চলে গেছে। আমি যতদূর শুনেছি উপদেষ্টা অর্ধেকের বেশি দেশ থেকে চলে গেছে। এটা আমি সঠিক জানি না। জি, ধন্যবাদ লিখেছি। আমরা তো যে আশা করি আমার উত্তরটা পেয়েছেন। রজনীকান্ত, হ্যাঁ আমি বলেছি তো যে এর আগেও বলেছি তো যে অর্ধেকই চলে গেছে। হুম। ভাই এই প্রশ্ন করতে পারেন না যে লেখছেন যে ভাই আসসালামু আলাইকুম রোজা রাখেন নাকি? ভাই এই প্রশ্ন বলেন না কেন? ভাই আপনি সত্য কথা বলেন কিনা? সুদ খান না কিনা? ঘুষ খান না কিনা? দুর্নীতি করেন কিনা? ধর্ষণ করেন কিনা? বদামি করেন কিনা? এগুলো প্রশ্ন করেন। ওগুলো তো করবেন না ভাই। ওগুলো করেন তাহলে ভালো হয়। ঠিক আছে? তাহলে উত্তর দিতে সঠিক হয়। কারণ ওগুলো আমি একটাও করি না। ওগুলো তো করবেন না। বরং মৌলবীদেরকে একটু জিজ্ঞেস করেন যে তারা বলাৎকারী এই রোজার মধ্যে বাদ দিয়েছে কিনা? এটাও জিজ্ঞেস করেন একটু।